নিজের সব থেকে অপছন্দের টিচারের সঙ্গে হুট করে বিয়ে হয়ে যাবে কল্পনাও করেনি শুভ্রতা। কোথায় ভেবেছিল বিয়ে করে বরের সঙ্গে ঘুরতে যাবে, সুন্দর সুন্দর পিক তুলবে, তা না, বিয়ে যে গম্ভীর রাগী আখাম্বার সঙ্গে হয়েছে সে কখনোই ওর সঙ্গে ভালো করে কথা বলা তো দূরে থাক, শুধু ধমকাবে। কথাগুলো ভেবেই ভ্যাবে করে কান্না করতে লাগলো শুভ্রতা। হুট করে মাথা কারো গাঁটটা খেয়ে চটে গেল শুভ্রতা। রেগে পিছু ফিরে কিছু বলতে নিবে তার আগে এসে দমে গেল। নাক টানতে টানতে বলল, স্যার আপনি আমাকে এখনো কেন মারছেন? ভুলে যাবেন না আমি কিন্তু এখন আপনার বউ। শুভ্রতার মুখে এমন কথা শুনে কাব্য কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, আমি তোমাকে কয়দিন পড়াইছি যে স্যার স্যার বলে অজ্ঞান হয়ে যাচ্ছ বিয়ের পরেও? শুভ্রতা হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছে বলল, ওই তো 3 মাস তো ম্যাথ করিয়েছেন। আমার নানি বলতো একটা ছোট্ট জিনিসও যদি কেউ শেখায় সে তোমার শিক্ষক। কাব্য শুভ্রতার মাথায় আরেকটা গাঁটটা দিয়ে বলল, হয়েছে, আপনার আর পক পক করতে হবে না। এমন করে কান্না করছিলে মনে হয় বুইড়া কাকুর সঙ্গে বিয়ে হয়েছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। নাকের জলে চোখের জলে আমার বেড নষ্ট করছো। কাজল লেপটে পেতনির মতো লাগছে। শুভ্রতা এবার চটে গেল, লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমাকে তো পেতনির মতো লাগবে। আমাকে তো আপনি পছন্দ করেন না। হুদাই বিয়েটা করে আমার বরের সঙ্গে পিক তোলার স্বপ্নটা শেষ করে দিলেন। বদলো দেখেন আপনার বউ আপনাকে ঝাঁটা ধরবে। কাব্য এক ভ্রু চেয়ে বলল, কি বলছো ভেবে বলছো তো? শুভ্রতা কিছুক্ষণ ভেবে দাঁত দিয়ে জিভ কেটে ওয়াশরুমের দিকে ভো দৌড় দিতে গিয়ে ধপ করে উল্টে পড়ল। শুভ্রতা যে এমন করে ধপ করে উল্টে পড়বে তা কল্পনাও করেনি কাব্য। হুট করে কাব্য হো হো করে হেসে দিল। শুভ্রতার আগে কিটমিট করে বলল, কোথায় নিজের বিয়ে করা বউটা পড়ে গেছে টেনে তুলবেন তা না করে হো হো করে হাসছেন। কাব্য শুভ্রতার কথা শুনে বেঞ্চি কেটে অন্যদিকে তাকালো। শুভ্রতা বুঝতে পারলো এই বেটা কিছুতেই তাকে তুলতে আসবে না। শুভ্রতা নিজে নিজেই কষ্ট করে উঠে দাঁড়ালো। পায়ে একটু ব্যথা পেয়েছে, সেই দিকে পাত্তা না দিয়ে হনহন করে নিজের ব্যাগ থেকে একটা প্লাজো, ওড়না আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঠাস করে ওয়াশরুমের দরজা লাগতেই কাব্যের আরও বেশি হাসি পেল। কাব্য হাসি চেপে নিজেও ড্রেস চেঞ্জ করে নিল। শুভ্রতা ওয়াশরুমের দরজাটা একটু সরিয়ে মাথা বের করে টুকিয়ে দিল। আশেপাশে কাব্যকে না দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। তখনই গম্ভীর কণ্ঠে কাব্য বলে উঠল, রুমটা যেহেতু আমার আর রাত 12টা বাজে, সেহেতু আমার এই সময় বাহিরে থাকার প্রশ্নই ওঠে না। শুভ্রতা গাল ফুলে ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আমি কি বলেছি যে আপনার রুম থেকে আপনি বের হয়ে যান? কাব্য শুভ্রতার কথা পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করতে করতে বলল, বেড সাইড টেবিলে বিরিয়ানি রাখা আছে, কে নাও। শুভ্রতা মুখ ভেঙচি কেটে বলল, আপনি বিরিয়ানি আপনি খান, আমার পেট ভরে গেছে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বিরিয়ানি নিয়ে আসিনি, আম্মু দিয়ে গেছে। শুভ্রতা হাসি মুখ নিয়ে বলল, ও তাই বলেন? আমিও বলদ, আপনার কাছে আশা করাই বৃথা। কাব্য কোনো প্রত্যুত্তর করল না, চুপচাপ নিজের কাছে মনোযোগ দিল। শুভ্রতা সোফায় পা তুলে বিরিয়ানির প্লেটটা হাতে নিয়ে গপ গপ করে খেতে লাগলো। আসলেই অনেক জোরে খিদা লেগেছিল তার উপর কাঁদতে কাঁদতে আরও খিদা লেগে গেছে। কাব্য চশমার নিতে শুভ্রতার এমন খাওয়া দেখে হাসলো। হুট করে ফোনটা বেজে উঠতে কপাল কুঁচকে কাব্য ফোনের দিকে তাকালো। ল্যাপটপটা কোলের উপর থেকে সরিয়ে বেডসের টেবিলে রেখে কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতে কাব্য ধপ করে উঠে দাঁড়ালো। কাব্য উৎকণ্ঠা হয়ে বলল, কি বলছেন এগুলো? সেটা অ্যাক্সিডেন্ট কিভাবে করলো? কোথায়? আমি এক্ষুনি যাচ্ছি। শুভ্রতা খাওয়া বাদ দিয়ে তাকিয়ে রইল কাব্যের দিকে। কাব্য তাড়াহুড়ো বাইকের চাবি আর মানিব্যাগটা নিয়ে বাহিরে চলে গেল। শুভ্রতা শুধু গোল গোল চোখে তাকিয়ে রইল কাব্যের যাওয়ার দিকে। খাওয়া শেষ তার, হাত ধুয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। চোখ বেয়ে তার নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। কাঁধে কারো স্পর্শ পেতে চমকে উঠে শুভ্রতা। পিছনে তাকাতেই কাব্যের মা কবিতা বলে উঠলেন, কান্না করো না, এরপর থেকে দেখবে তোমার মায়ায় কাব্য এমনভাবে জড়িয়ে যাবে যে তোমাকে ছাড়া আর কাউকেই ভাবতেও পারবে না। যাই হোক, আসো তোমায় ঘুম পাড়িয়ে দিই। বলেই কবিতা বেগম শুভ্রতার হাত ধরে বেডের কাছে নিয়ে এলেন। শুভ্রতাকে শুয়ে দিয়ে কবিতা বেগম আতশোয়া হয়ে শুভ্রতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কবিতা বেগম বললেন, তোকে তুই বলতে বলছি, আমার মেয়ে নেই। আমার খুব শখ ছিল একটা মেয়ে, তুই কি আমার মেয়ে হবি? শুভ্রতা কবিতা বেগমের কোমর জড়িয়ে ধরে বলল, হব তো আন্টি। কবিতা বেগম কপাল কুঁচকে বললেন, আমি কিন্তু এখন তোর আম্মু, বান্ধবী না। তোর আম্মুই লাগি, আম্মু বল। শুভ্রতা হেসে বলল, আচ্ছা আম্মু, তুমি কি আজ আমায় করুণা করলে? আমার বিয়েটা শেষ মুহূর্তে ভেঙে যাওয়ার স্যারকে আমার সঙ্গে বিয়ে দেওয়াটা তোমার ভুল সিদ্ধান্ত হয়ে গেল না তো আম্মু? কবিতা বেগম শুভ্রতার মাথায় হাত বুলাতে বুলাতেই বলল, ধুর মেয়ে, এমন কেন হবে? আর প্রথমে আমি আমার ছেলের সঙ্গেই তোর বিয়ে দিতে চেয়েছিলাম। শুভ্রতা উঠে বসলো, কবিতা বেগমের হাত ধরে বলল, কিন্তু আম্মু, স্যার তো ঈশিতা আপুকে পছন্দ করে অনেক আগে থেকে। সেই জায়গায় আমাকে মেনে নিবে কিভাবে বলো? কবিতা বেগম শুভ্রতার দুই হাত নিজের দুই হাতের মাঝে আবদ্ধ করে বলল, দেখ মা, জন্ম মৃত্যু বিয়ে সব সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছে। আর যখন
তোর মায়ের ঠিক করা ছেলেটাই বিয়ের কিছুটা মুহূর্ত আগে পালিয়ে যায়, তখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। আমি প্রথমেই তোর মাকে বলেছিলাম এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে না দিতে, কেবল এসএসসি দিয়েছিস, সুপাত্র দেখে হুট করে বিয়ে ঠিক করে গেল। আর আমার আগে থেকেই ঈশিতা মেয়েটাকে পছন্দ না। মেয়েটাকে আমি অনেক ছেলের সঙ্গেই মিশতে দেখেছি, কিন্তু আমার ছেলে তো আমার ছেলেই। কিছুতেই আমি ওকে ওই মেয়েটার সাথে মেশা থেকে বিরত রাখতে পারিনি। সুব্রতা মিনমিন করে বলল, কিন্তু বরাবরই আমি শিক্ষককে অন্য জায়গায় রেখে এসেছি। শিক্ষকের জায়গায় তাকে এমন একটা জায়গায় আমার পক্ষে মেনে নেওয়ার ব্যাপারটা আসলে। কবিতা বেগম হেসে বললেন, পাগলি একটা। আগে আমি তোর মায়ের ছোটবেলার বান্ধবী, তার আর তোর ম্যাথের কিছু সমস্যা ছিল বলেই কাব্য একটু দেখিয়ে দিয়েছে, এতে এত ওকে স্যার করতে হবে না। সুব্রতা কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু কবিতা বেগম সুব্রতাকে শুয়ে দিয়ে বলল, এখন কোনো কিন্তু না, অনেক রাত হয়েছে, ঘুমাও তো। পরশু আবার তোর রেজাল্ট দিবে, আমি জানি তুই খুব ভালো করবি। আমি নিজে তোকে অনেক দূর পর্যন্ত পড়াবো ইনশাল্লাহ। ফজরের আজান কানে আসতেই সুব্রতার ঘুম ভেঙে গেল। সে চোখ পিটপিট করে তাকাতেই সোফায় শুয়ে থাকা কাব্যের দিকে চোখ পড়ল। ধপ করে উঠে বসল সুব্রতা। একবার কাব্যের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল অজু করতে। অজু করে নামাজ আদায় করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল। এই সময়টায় সে 1 কাপ কফি খায়, কিন্তু কি আর করার, জীবনটা যে হুট করে এমন অগোছল হয়ে যাবে ভাবতেও পারেনিও। সূর্য উদয় দেখে সুব্রতা বিড়বিড় করে বলল, নতুন জীবন সূচনার পরটা কেমন হবে, কিন্তু আল্লাহ তুমি আমাকে সহ্য শক্তি দাও ভালো মন্দ মেনে নেওয়ার। হাতের মেহেদির দিকে তাকিয়ে তার ছেলেরা হাসি দিল সুব্রতা। ফোনটা বেজে উঠতে সুব্রতা কপাল কুঁচকে কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে শিশির বলে উঠল, সরি এত সকালে কল করার জন্য, আর আমাকে মাফ করে দিও। সুব্রতা ঠোঁটে তার ছেলের হাসি ফুটিয়ে বলল, আপনি তো পারতেন বিয়েটা প্রথমেই ভেঙে দিতে, এমন করে আমার গায়ে কলঙ্ক লাগানোর কি খুব দরকার ছিল। শিশির অপরাধী কণ্ঠে বলল, আমি আসলে আমার বাবাকে কিছু বলতে পারিনি, উনি আমার ভালোবাসা মেনে নিতেন না। আর আমি ওকে ছাড়া তোমার সঙ্গে কিভাবে জীবন অতিবাহিত করতাম বলো? সুব্রতা হাসলো, বলল, আপনার জন্য তো আজ আমি কলঙ্কিত। যাই হোক, আল্লাহ হয়তো এটার মধ্যেই কিছু ভালো রেখেছেন, বাদ দেয় ভালো থাকবেন, যার জন্য গিয়েছেন তাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। বলেই খট করে কল কেটে দিল সুব্রতা। আর কিছু শুনতে মন চাইল না তার। থাক না, এত কথা বাড়িয়ে কি লাভ। ফ্রেশ হয়ে নিল। কাব্য এখনো ঘুমাচ্ছে সোফায়। সুব্রতা সেদিকে একবার তাকিয়ে চলে গেল রান্নাঘরে। কবিতা বেগম সকালের নাস্তা বানাচ্ছিল। সুব্রতাকে দেখে মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি উঠতে গেলে কেন মা? কাল রাতে তো অনেক রাতেই ঘুমিয়েছিলে। পাশ থেকে কাব্যের ফুফু, যিনি কালকে রাতে এসেছেন, উনি বলে উঠলেন, এখনকার মেয়ে বাবা উঠেছে ঠিকই, কিন্তু এখন এসেছে কাজ করতে। কবিতা, আসলেই তুমি বোকা। হুদাই এই অলক্ষী মেয়েকে কেন যে বউ করে নিয়ে আসলে বুঝি না বাপু। এমনিতে কি আর বিয়ে ভেঙে যায়? হয়তো মাইয়ার মধ্যে কোনো খুঁত আছে। আর আমাগো পোলা কি সুন্দর, দুধে আলতা গায়ের রং, মাইয়ার গায়ের রঙও ভালা না। কি যে করো না তুমি। কথাগুলো শুনে সুব্রতার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এই কথাগুলোর ভয় করছিল সে। কবিতা বেগম কপাল কুঁচকে রাগান্বিত কণ্ঠে কাব্যের ফুফুকে বললেন, আপা, আমি দেখে শুনেই আমার ছেলের বিয়ে দিয়েছি। আর গায়ের রং নিয়ে যে কথা বলছো, আমিও কিন্তু ফর্সা নয়। যুগ বদলে গেছে, এখনো তুমি সেই গায়ের রং নিয়েই পড়ে আছো। ছি, তোমার মতো মানুষের জন্যই সমাজের এই অবস্থা। কাব্যের ফুফু দমে গেলেন না। কিছু বলতে নিবেন, তার আগে কাব্যের বাবা মিস্টার কবির চৌধুরী চশমা ঠিক করতে করতে বললেন, আপা, আমাকে কিছু বলতে বাধ্য করিস না। সুব্রতা মাথা নিচু করেছিল। কবির চৌধুরী সুব্রতার মাথায় হাত রেখে বললেন, মা, কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, সেদিকে খেয়াল করলে চলবে? এগুলো খেয়াল করলে শুধু তোমার সময় নষ্ট হবে। যাই হোক, বাদ দাও এসব। আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো তো, আমরা একসঙ্গে আজ অনেক গল্প করব। কবির চৌধুরীর কথা শুনে ওনার বোন রহিমা গটগট পায়ে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। কবিতা বেগম হাসলেন। সুব্রতা মুখটা উঁচু করে চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, জানিস তো, মায়াবতীর চোখের জল একদম মানায় না। আমরা জানি তুই কেমন, কে কি বললো তাতে আমাদের কিছু আসে যায় না। যা, চা বানিয়ে তোর বাবাকে দিয়ে আয়। ও ভালো কথা, কাব্য ঘুম থেকে উঠেছে নাকি দেখিস তো। না উঠলে উঠিয়ে নিয়ে আসিস, নাস্তা করে কথা আছে। সুব্রতা হ্যাঁবোধক উত্তর দিয়ে খুব যত্ন করে চা বানিয়ে কবির চৌধুরীর কাছে গিয়ে দিল। কবির চৌধুরী খুব খুশি হলেন। তৃপ্তি নিয়ে চা খেতে লাগলেন। সুব্রতা পর্দাটা একটা সরিয়ে সোফায় তাকিয়ে কাব্যকে না দেখে কপাল কুঁচকে ফেলল। চোখ ঘুরিয়ে খাটের উপর তাকাতেই দেখলো কাব্য উল্টো হয়ে শুয়ে আছে। সুব্রতা ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে।
গলাটা পরিষ্কার করে বলল, স্যার উঠুন, আপনার আম্মু আপনাকে ডাকছে। কাব্যের কোনো হুঁশ নেই। শুভ্রতার ডাকটা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কাব্যের। শুভ্রতা ইতস্তত হয়ে হালকা করে ধাক্কা দিতে কাব্য হুড়মুড় করে উঠে গোল গোল চোখে শুভ্রতার দিকে তাকায়। অবাক কণ্ঠে বলল, এই তুমি এখানে কি করছো? তোমার রেজাল্ট বের হয়েছে নাকি? তুমি কি ম্যাথে ফেল করেছো? আমার কোনো দোষ নাই বাবা, সব দোষ তোমার। কাব্যের কথায় শুভ্রতা বিরক্তিতে কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে বলল, হয়েছে আপনার ফাউল কথা, এখন উঠুন, কাল যে বিয়ে করলেন ভুলে গেছেন? কাব্যের সব কথা মনে পড়তেই দাঁত বের করে বলদের মতো একটা হাসি দিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। শুভ্রতা ধপ করে বিছানায় বসে পড়ল। তার এখন থেকেই টেনশন লেগে গেছে। কাল রেজাল্ট দিবে, কি জানি কি হয়। শুভ্রতার ভাবনায় ছেদ ঘটল কাব্যের গাঁট রাখে। কাব্য মুখ মুছতে মুছতে বলল, টেনশন করে কি করবে? বিয়ে করছো, ফেল করলেও কেউ কিছু বলবে না। এখন চলো খেতে। বলেই চলে গেল কাব্য রুম ছেড়ে। কাব্যের এমন কথায় খুব মন খারাপ হলো শুভ্রতার। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কবিতা বেগমের ডাক শুনে শুভ্রতা তাড়াতাড়ি চোখের পানি মুছে চলে গেল খাবার টেবিলে। শুভ্রতা মন খারাপ করে খাবার খেতে দেখে কবিতা বেগম জিজ্ঞাসা করলেন কিছু হয়েছে নাকি, কিন্তু শুভ্রতা কথা এড়িয়ে গেল। বিকাল হয়ে গেছে। যত সময় যাচ্ছে শুভ্রতার টেনশন বাড়ছে। কাল রাতে কাব্য ঈশিতার কাছে কেন গেছে, কি হলো সেখানে, কিছুই জিজ্ঞাসা করেনি শুভ্রতা। জানার কোনো ইচ্ছেও নেই। শুভ্রতা দাঁড়িয়েছিল ছাদের কার্নিশ ঘেঁষে। আবহাওয়া বেশি একটা ভালো না, বৃষ্টি আসতে পারে। হাওয়ার শুভ্রতা ঘন কালো চুলগুলো উঠছে। কাব্যের সকালের কথাটা খুব আঘাত করেছে শুভ্রতাকে। রহিমা বেগমও তখন কথা শোনালেন। এমনিতে কালকের রেজাল্টের টেনশনে ভালো লাগছে না, তার উপর এগুলো ঝামেলা আর ভালো লাগছে না তার। শুভ্রতার পাশে কাব্য এসে দাঁড়ালো। শুভ্রতা সেদিকে পাত্তা না দিয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কাব্য গলা পরিষ্কার করে বলল, তোমার বাবা এখন কেমন আছেন? শুভ্রতা কাব্যের দিকে না তাকিয়ে বলল, আগের থেকে একটু ভালো আছে। কাব্য আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখো সুব্রতা, আমি সবসময় পরিষ্কার করে সব বলতে পছন্দ করি। তুমি জানো আমি ঈশিতাকে ভালোবাসি। তারপর তোমাকে কেন বিয়ে করলাম জানতে চাইবে না? শুভ্রতা ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে উঠল, আমি আর কি জানতে চাইবো বলুন? আমার কথার আবার কোনো গুরুত্ব আছে নাকি? যে যেই দিক দিয়ে যেতে বলবে আমার তো সেদিকেই যেতে হবে। কাব্য এক পলক শুভ্রতার দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার বাবা আমাদের অনেক বড় সহযোগিতা করেছে। আমাদের বিজনেসে যখন অবস্থা খুব খারাপ ছিল তখন উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কাল যখন তোমার বাবা অসুস্থ হয়ে যায়, তোমার মায়ের অবস্থাও খারাপ হয়ে যায়, তখন আমার মা আমাকে তোমাকে বিয়ে করতে বলে। আমি ঈশিতাকে ভালোবাসি বলেই রাজি ছিলাম না। পরে আম্মু বলে, আমি যদি তোমাকে এখন বিয়ে না করি তাহলে আম্মুর মরা মুখ দেখব। এই কথা শোনার পর আমি কিছুই করতে পারিনি। আমার বিয়ের কথা শুনে রাতে ঈশিতা অ্যাক্সিডেন্ট করে। রাতে হাসপাতালেই ছিলাম। আম্মু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করে। তোমাকে কিছু বলারও সুযোগ পাইনি। শুভ্রতা কাব্যের দিকে তাকিয়ে বলে উঠল, তো কি ডিভোর্স চেয়েছেন নাকি? বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। কাব্য ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, না, আমি এমন কিছুই করব না, কারণ আমি ঈশিতাকে ভালোবাসি। ঈশিতা না, ওর তো আরও ভালোবাসার মানুষও আছে। শুধুমাত্র টাকার জন্য আমার সঙ্গে ছিল ভাবতেই নিজের উপর হাসি আসে আমার। আমি কতটা বলদ, এতদিন বোকা বানিয়ে গেছে আমাকে ওরা, আর আমি বুঝতেও পারিনি। কবিতা বেগমের ডাকে দুজনই পিছনে ফিরে তাকালো। কবিতা বেগম ওদের কাছে এগিয়ে এসে দুজনের কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন, দেখ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি যা করেন ভালোর জন্যই করে। দেখ, শুভ্রতা তোর জন্য শিশির ঠিকই ছিল না, আর কাব্য তোর জন্য ঈশিতা ঠিক ছিল না। সেই জন্যই তো ভাগ্য তোদের এক করে দিয়েছে। এতদিন তো নিজের মন মতোই জীবন চালিয়েছিলি, এবার জীবনকে জীবনের মতো চলতে দে, দেখ না কি হয়। বলেই হেসে চলে গেলেন কবিতা বেগম। কাব্য শুভ্রতা দুজন দুজনের দিকে তাকালো। হাওয়ার বেগ বাড়ার সাথে সাথে শুভ্রতার চুল উঠছে সেই বেগে। কাব্য তাকিয়ে আছে শুভ্রতার দিকে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সরি সুব্রতা, সকালের কথায় তুমি কষ্ট পেয়েছ। কথাগুলো বলার আগে আমার ভাবা উচিত ছিল। শুভ্রতা কিছু বলল না। মেঘ ঢাকতেই কাব্য শুভ্রতার হাত ধরে বলল, চলো এখন নিচে যাই, বৃষ্টি আসবে। বলতে বলতেই বৃষ্টি চলে আসলো। শুভ্রতা কাব্যের দিকে তাকিয়ে বলল, ভিজে তো গিয়েছি, একটু ভিজেই না হয় আজ। কাব্য শুভ্রতার দিকে তাকিয়ে আর না করতে পারল না। হাত ছেড়ে দিল শুভ্রতার। কাব্য দাঁড়িয়ে রইল বুকে হাত গুজে। শুভ্রতা খুশি হলো কাব্যের হাত ছেড়ে দেওয়ায়। শুভ্রতা নিজের দুই হাত দুই পাশে প্রসারিত করে মুখটা আকাশের দিকে মেলে দিয়ে চোখ বুজে নিল। অনুভব করতে লাগলো বৃষ্টির প্রতিটা পবিত্র স্পর্শ। কাব্য মুগ্ধ চোখে তাকিয়েছে শুভ্রতার দিকে। কোথায় আগে তো এত সৌন্দর্য সে দেখেনি শুভ্রতার, তবে আজ কেন এমন অনুভব হচ্ছে তার। শুভ্রতা হাঁচি দিতেই কাব্যের ভাবনা ছেদ ঘটল। কাব্য এগিয়ে গিয়ে শুভ্রতার হাত ধরল। হাত ঠান্ডা দেখে কাব্য রাগান্বিত কণ্ঠে বলল,
বৃষ্টিতে ভিজতে দিয়েছে বলে এত কেন ভিজতে হবে? এখন যদি জ্বর আসে তখন কি হবে? হাত কত ঠান্ডা হয়ে গেছে দেখেছো? চলো এখন। সুব্রতা কিছু বলতে নেবে তার আগে কাব্যকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না। চলো এখন, পরে জ্বর আসলে আম্মু তো আমাকে দোষ দিবে। কাব্য হাত ধরে নিয়ে যেতে লাগলো শুভ্রতাকে। শুভ্রতা চুপচাপ মাথা নিচু করে যেতে লাগলো। বাসায় আসতেই দেখতে পেল কবিতা বেগম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কাব্য আর শুভ্রতা দুইজনই অপরাধের মতো দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। কবিতা বেগম রাগান্বিত কণ্ঠে বলল, তোরা কি এখনো ছোট আছিস? বৃষ্টিতে এত সময় ভিজেছিস যে জ্বর আসলে কি হবে? বলতে দেরি, কিন্তু দুজনে হাঁচি দিতে দেরি হলো না। কাব্য আর শুভ্রতা দুজন দুজনের দিকে তাকালো। কবিতা বেগম ধমক দিয়ে বলল, যা তোরা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি কফি বানাচ্ছি, দুজনে খাবি। দুজনেই রুমে চলে গেল। কাব্য কাপড় নিয়ে শুভ্রতাকে বলল, এই রুমের ওয়াশরুমে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। শুভ্রতাও কাব্যের কথা সম্মতি দিয়ে চলে গেল ওয়াশরুমে। রাত হয়ে গেছে, শুভ্রতার জ্বর এসেছে, কাব্যের একটু সর্দি লেগেছে। কবিতা বেগম দুজনকেই খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। কবিতা বেগম কাব্যকে শুভ্রতার খেয়াল রাখতে বলে চলে গেলেন। আর কোনো সমস্যা হলে তাকে ডাকতে বলে গেছেন। কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টির পানিতে বারান্দায় থাকা বেলি ফুলের আর কুঞ্জলতার গাছটায় ভিজে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। শিশির বিন্দু ন্যায় ফোটা ফোটা বৃষ্টির পানি গাছগুলোর পাতা বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। কাব্য খেয়াল করলো আজ অন্যদিনের চেয়ে বেলি ফুল অনেকটা বেশি ফুটেছে। কাব্য অনেকক্ষণ যাবৎ এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলো। এখন চোখটা লেগে এসেছে তার। কাব্য বারান্দা থেকে রুমে আসতে দেখলো শুভ্রতা ঠান্ডায় কাঁদছে। কাব্য কাবার থেকে একটা কম্বল বের করে শুভ্রতার গায়ে দিয়ে দিল। শুভ্রতা কম্বলটা টেনে আরামে ঘুম দিল। কাব্যর কপাল চেক করে দেখলো এখন শুভ্রতার জ্বর অনেকটাই কম। কাব্য স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজের কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকাল থেকে টেনশনে শুভ্রতা খানাপিনা বাদ দিয়ে বসে আছে। কবিতা বেগম অনেকবার চেষ্টা করেছে শুভ্রতাকে খাওয়ানো, কিন্তু শুভ্রতা কিছুতেই খাচ্ছে না। অন্যদিকে কাব্য বেঘরে ঘুমাচ্ছে। যত সময় যাচ্ছে শুভ্রতার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এইদিকে কাব্যের ফুফু মুখ বাঁকিয়ে সবার সবকিছু পর্যবেক্ষণ করছে। কবিতা বেগমের ফোন বেজে উঠতে দেখলো শুভ্রতার মা বাবা ভিডিও কল দিয়েছেন। ফোনে রিসিভ করে কথা বললেন। শুভ্রতাকে কথা বলতে দিলেই শুভ্রতা টেনশনে কান্না করে দেয়। শুভ্রতা এমন অবস্থা দেখে সবাই থতমত খেয়ে যায়। শুভ্রতার এমন অবস্থা দেখে কাব্যের ছোট ভাই কিরণের এখন টেনশন ধরে গেছে। সামনের বার ওর পরীক্ষা, তা যেন ভুলে গেছে। মনে হচ্ছে ওর রেজাল্ট দিবে। কবিতা বেগম শুভ্রতাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এমন সময় কাব্য হাম পারতে পারতে উঠে এসে এই পরিস্থিতি দেখে থতমত খেয়ে যায়। পরক্ষণে বিষয়টা বুঝতে পেরে কাব্য গিয়ে শুভ্রতার পাশে বসে। শুভ্রার ডান হাত নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, শান্ত হও শুভ্রতা, আমি জানি এখন তোমার এক অন্যরকম অনুভূতি হচ্ছে, কিন্তু দেখো তুমি যদি এখন আশা অনুরূপ ফল না পেয়ে ভেঙে পড়ো তাহলে আল্লাহ নারাজ হবে তোমার প্রতি। তিনি জানেন তোমার জন্য কোনটা ভালো, আর আমি বিশ্বাস করি তোমার রেজাল্ট ভালো হবে, কারণ তুমি ভালো স্টুডেন্ট, আর আল্লাহ তোমাকে নিরাশ করবে না, দেখে নিও। কাব্যের কথাগুলো শুনে কিছুটা ভরসা পেল শুভ্রতা। চোখ বন্ধ করে চুপ করে রইল সে। কাব্য দীর্ঘশ্বাস নিয়ে শুভ্রতার রেজাল্ট দেখার ল্যাপটপটা নিয়ে এলো। কাব্য একবার মায়ের দিকে তাকিয়ে শুভ্রতার দিকে তাকালো। একদিনের জ্বরে আর রেজাল্টের টেনশন মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। অনেকক্ষণ কারো কোনো শব্দ না পেয়ে শুভ্রতা পিটপিট করে চোখ খুলল। সামনে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। শুভ্রতার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে চলছে। সে এক করুণ দৃষ্টি কাব্যের দিকে রাখতেই কাব্য হেসে দিল। কাব্যের হাসি দেখে শুভ্রতার যায় অবস্থা। কাব্য এবার জোরেই হেসে দিল আর বলল, আরে পাগলি, এবার টেনশন করা বন্ধ করে দাও, তুমি জিপিএ 5 পেয়েছো। শুভ্রতা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠল। শুভ্রতার বাবা মা দুজনেই ভিডিও কলে ছিল, দুজনের মুখেই হাসি। শুভ্রতা খুশিতে আলহামদুলিল্লাহ বলে কান্না করে দিল। কাব্য শুভ্রতাকে বলল, বলেছিলাম না ভালো করবে, এখন যাও কিছু খেয়ে নাও, চোখ মুখের কি অবস্থা করেছো। কাব্যের ফুফু রেগে মেগে উঠে গেল। ওনার যাওয়ার দিকে তাকিয়ে সবাই হেসে দিল। কাব্য একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শুভ্রতাকে বলল, দেখছো আমি ম্যাথ করাইছি দেখেই তুমি এত বেশি নাম্বার পেয়েছো। শুভ্রতা মুখ ভেঙচি কেটে বলল, এমন ভাব নিচ্ছেন মনে হয় আপনি আমার পরীক্ষাটা দিয়ে দিয়েছেন। কবিতা বেগম শুভ্রতাকে বলল, সুব্রত মা, তুই যা তো, চোখ মুখে পানি দিয়ে আয়। আর কাব্য, এখন মেয়েটার পিছু ছাড়তো, সকাল থেকে মেয়েটা কিছু মুখে দেয়নি। শুভ্রতা উঠে গেল রুমের দিকে, ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। এখন অনেকটা শান্তি লাগছে ওর। বাহিরে বৃষ্টি পড়ছে। কবির চৌধুরী বৃষ্টির মধ্যে চলে গেছে মিষ্টি কিনতে। আজ সে অফিসে যায়নি। ম্যানেজারকে সব কাজ বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে খুশি মনে কবিতা বেগম কল করে সবাইকে জানাচ্ছেন শুভ্রতার রেজাল্টের কথা। কিরণ আজ স্কুলে যাবে না, বাহিরে বৃষ্টি পড়ছে তাই। কাব্য খাবার হাতে নিয়ে রুমে একটা টুকি দিল। দেখলো শুভ্রতা বারান্দায় দাঁড়িয়ে আছে। কাব্য খাবারটা বেড সাইডে টেবিলে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো।
ধীর কণ্ঠে সুব্রতাকে ডেকে বলল, খাবারটা খেয়ে নাও। সুব্রতা কিছু না বলে রুমে চলে এলো। সোফায় বসে খেতে লাগলো। কাব্য ট্রাউজার পকেটে হাত রেখে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল সে। সুব্রতা খাবারটা শেষ করে রান্নাঘরে গেল। আমতা করে কবিতা বেগমকে বলল, আম্মু আমি মার কাছে যেতে চাই একটু। কবিতা বেগম হেসে বললেন, আরে আমিও তো এটাই ভাবছিলাম, বিকেলে কাব্যকে নিয়ে যেতে বলবো না। সুব্রতা ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। ধীর পায়ে চলে গেল রুমের দিকে। রুমে গিয়ে দেখলো কাব্য এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। সুব্রতা ধীর পায়ে গিয়ে দাঁড়ালো কাব্যের পাশে। বৃষ্টির দিকে তাকিয়ে বলল, মন খারাপ? কাব্য তাচ্ছিলের হাসি দিয়ে বলল, না তেমন কিছু না। সুব্রতা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বৃষ্টি কারোর জন্য আনন্দের, আবার কারো কাছে কষ্টে। আপনার মনে আছে আমরা ছোটবেলায় দুজন মিলে কাদায় খেলতাম? কত স্মৃতি জড়িয়ে আছে বৃষ্টির সঙ্গে, স্কুল জীবনের কত স্মৃতি। কাব্য হেসে বলল, তুমি কি এখন বড় হয়ে গিয়েছো নাকি? আসছে স্মৃতিচারণ করতে। নাক টিপ দিলে এখনো দুধ বের হবে, আসছে ছোটবেলার কথা বলতে। সুব্রতা নাকের পাটা ফুলিয়ে কোমরে হাত রেখে বলল, আপনি কি জানেন? আপনি কিছু জানেন না। আমার বিয়ে ঠিক হলো, বিয়ে ভেঙে আবার আপনার সঙ্গে বিয়ে হলো। মানুষ কি উল্টাপাল্টা কথা বলে, সেগুলো সহ্য করার ক্ষমতা হয়ে গেছে। পরিস্থিতির চাপে পড়ে আমি কেমন মানসিক যন্ত্রণায় আছি আপনি কিভাবে বুঝবেন? আপনি তো সামান্য ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে দেবদাস হয়ে বসে আছেন। কোথায় আমি আসলাম আপনার মন ভালো করতে, আর আপনি আমার মুডটাই বিগড়ে দিলেন। এগুলোর জন্যই আপনাকে আমার ভালো লাগে না। দূর। কথাগুলো বলেই হনহন পায়ে রুমে চলে গেল সুব্রতা। কাব্য হাঁ হয়ে আছে। সুব্রতা যে এত খেপে যাবে তা বুঝতে পারেনি কাব্য। কাব্য কপাল চাপড়ালো। কাব্য রুমে এসে কাবার্ড খুলে একটা বক্স বের করে ধীর পায়ে সুব্রতার পাশে সোফায় গিয়ে বসলো। সুব্রতা গাল ফুলিয়ে রেখেছে। সুব্রতার এমন ফেস দেখিয়ে হাসি পেল কাব্যের। সে জানে কিভাবে এই রাগ গলে যাবে। কাব্য নিজের হাসি কন্ট্রোল করে বলল, সরি। বললেই হাতে থাকা বক্সটা সুব্রতাকে দিল। সুব্রতা মুখ ঘুরিয়ে বলল, কাব্য হাসলো। গিফট বক্সটা সরিয়ে নিয়ে বলল, তুমি যখন নিবেই না তখন আর কি করার, আমি না হয় এই গিফটটা অন্য কাউকে দিয়ে আসি। সুব্রতা আর চোখে তাকালো কাব্যের দিকে। কাব্য ঠিকই বুঝতে পারছে কাব্য উঠে যাবে, তার আগে সুব্রতা খপ করে গিফটটা কেড়ে নিল। কপাল কুঁচকে বলল, আমার গিফট আপনি কোন সাহসী অন্য কাউকে দিতে চান? হ্যাঁ। কাব্য চুলটা পিছনে ঠেলে ঠোঁট টিপে হাসলো। সুব্রতা মুখ ভেঙচি দিয়ে গিফট বক্সটা খুলল। এক বক্স চকলেট দেখে সুব্রতা ঠোঁটে হাসি ফুটে উঠল। খুশিতে কাব্যের হাত ধরে বলল, ধন্যবাদ আপনাকে, আমি তো ভাবতেও পারিনি আপনি এমন গিফট দিবেন আমাকে। আই এম সো হ্যাপি। কাব্য নিজের হাতের দিকে তাকাতেই সুব্রতা কাব্যের দৃষ্টি অনুসরণ করে তাকালো কাব্যের দিকে। সুব্রতা বুঝতে পেরে হাতটা ছেড়ে দিয়ে দাঁত দিয়ে জিভ কেটে দিল দৌড়। সুব্রতার এমন কাণ্ডে জোরে হেসে দিল কাব্য আর বলল, আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। সুব্রতা দৌড়ে রান্নাঘরে যেতে কবিতা বেগম বললেন, তোর মা ফোন করেছিল, তোকে কল করতে বলল। সুব্রতা কল দিল ওর মা সাবরিন বেগমকে। সুব্রতা বলল, আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? আর বাবা কেমন আছে? সাবরিন বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম। রে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর বোন তো অস্থির হয়ে গেছে তোর সঙ্গে দেখা করার জন্য। সুব্রতা বলল, ও এই কথা, আমি বিকালে আসছি ওই বাসায়, উনি রাখতে যাবেন ওখানে। সাবরিন বেগম খুশি হয়ে গেল মেয়ের কথা শুনে। আরও কিছু কথা বলে সাবরিন বেগম কল কেটে দিলেন। বিকালের আবহাওয়াটা বেশ ভালো লাগছে কাব্যের। কাব্য বাইকে বসে অপেক্ষা করছে সুব্রতার। গেটের দিকে তাকাতেই চোখ আটকে গেল ওর। নীল শাড়ি পরিহিত সুব্রতাকে এক অন্যরকম সুন্দর লাগছে। কালো ঘন লম্বা চুল কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। মৃদু বাতাসে চুলগুলো আপন গতিতে খেলছে। কানের পাশে থাকা বেলি ফুল দেওয়াতে সুব্রতার সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। শ্যামবর্ণে মায়াবী চোখে কাজল দেওয়াতে চোখগুলো যেন আরও আকর্ষণীয় লাগছে। মেকআপ ছাড়া চেহারা যেন কোনো কমতি নজর আসছে না কাব্যের। কাব্যের হাঁ করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো সুব্রতার। বেশ কয়েকবার ডাকার পরও কাব্যের কোনো হেলদোল না দেখে সুব্রতা কাব্যের হাতে একটা চিমটি কেটে দিল। কাব্য লাফিয়ে উঠল। সুব্রতা হেসে উঠল। সুব্রতার হাসিতে কি যেন ছিল। কাব্যের মনে হলো সুব্রতাকে সারা জীবন সামনে বসিয়ে হাসাতে। সুব্রতা কপাল কুঁচ করে বলল, এমন হিরো সেজে হা করে আমার দিকে তাকিয়ে না থেকে চলুন যাই, সবাই আমাদের অপেক্ষা করছে। কাব্য বাইকে উঠে বসলো। সুব্রতা তাকালো কাব্যের দিকে। ফর্সা মুখের চাপদারি, চিকন ফ্রেমের চশমায় খারাপ লাগছে না। সাদা শার্ট, নেভি ব্লু রঙের জিন্সে হিরো থেকে কিছু কম লাগছে না কাব্যকে। কাব্য বাইকের সামনে গ্লাসে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন করে তাকিয়ে থেকো না, আমার আবার নজর লেগে যাবে। সুব্রতা মুখ ভেঙচি কেটে বলল, আমার ঠেকা পড়েছে আপনার দিকে নজর দিতে। আপনি যে আমার দিকে তাকিয়ে থাকলেন তখন, আবার যদি এখন শরীর খারাপ হয়। হ্যাঁ। কাব্য কিছু বলল না। হুট করে আবহাওয়াটা খারাপ হয়ে গেল। কাব্য চিন্তিত কণ্ঠে বলল, এখন বাইক থামিয়ে ছাউনিতে দাঁড়াতে হবে,
বৃষ্টি হবে এখন। বলতে বলতে বৃষ্টি চলে এলো। কাব্য তাড়াতাড়ি করে বাইক থামিয়ে সুব্রতার হাত ধরে দৌড়ে ছাউনির দিকে দাঁড়ালো। সুব্রতা মুখ ছোট করে বলল, একটু কি বৃষ্টিতে ভেজা যায় না? কাব্য গম্ভীর কণ্ঠে বলল, না, যায় না এখন। কেবল জ্বর থেকে উঠলে এখন আবার বৃষ্টিতে ভিজতে লজ্জা করে না? সুব্রতা কাব্যের কথায় গাল ফুলে রইল। বৃষ্টি থামতে ওরা আবারও বাইকে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল সুব্রতাদের বাসায়। সুব্রতা নামতে নিলে উষ্টা খেয়ে পড়ে যেতে নেয়। কাব্যর বাম হাত দিয়ে সুব্রতার ডান হাত আঁকড়ে ধরে। রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখে শুনে নামবে তো, এখনো তো পড়ে যেতে। তখন কি হতো? দোষ তো আমার হতো, আমি তোমার খেয়াল রাখি না। কাব্যের কথা শুনে সুব্রতা মুখ ভেঙচি কাটলো। কাব্য চশমাটা ঠিক করে বলল, ওই পারো তো একটাই কাজ, কথায় কথায় মুখ ভ্যাংচানো। সুব্রতা কাব্যের কথায় পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কাব্য বাইকটা পার্কিংয়ে রেখে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তখনই একটা মেয়ে ওর সামনে রাস্তা আটকে দাঁড়ালো। কাব্যের কপাল কুঁচকে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, দেখি সাইড দেন। এমন করে রাস্তা আটকানোর মানে কি? মেয়েটা ভ্রু নাচিয়ে বলল, দুলা ভাই, আমাকে চিনতে পারলেন না? আমি আপনার বইয়ের একমাত্র বান্ধবী ললিতা। তো আমি কি করব? মেয়েটা শয়তানি হাসি দিয়ে বলল, কি আর করবেন বলুন? হিরো মার্কা লুক নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন, এখন শালিকে সালাম দিবেন না তা কি হয়? এইটা কোনো কথা বলুন তো দুলা ভাই? কাব্য বিরক্তি নিয়ে বলল, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। আমার সামনে ন্যাকামি করো। আর কি যেন নাম বললে? ললিতা। দেখো ললিতা, এগুলো ন্যাকামি আমার একদম পছন্দ না। এগুলো সালামি পরে হবে, সরো তো। বলে মেয়েটার পাশ কাটিয়ে চলে আসতে নিলে উপর থেকে হাসির শব্দ শুনতে পেল। সুব্রতা মুখ বের করে বলল, কে রে রাইসা, বান্ধবী ললিতা বলছিলাম না? রাইসা ঠোঁট উল্টালো। কাব্য কপাল কুঁচকে বলল, ওর নাম ললিতা না। কাব্যের কথা শুনে সুব্রতা আরো হাসতে হাসতে লাগলো। কাব্য অবাক করার দৃষ্টিতে একবার সুব্রতা আর একবার রাইসার দিকে তাকাচ্ছে। সাবরিন বেগম আসতেই সুব্রতা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে সালাম দিল। সাবরিন বেগম সালামের উত্তর দিয়ে কোমরে হাত রেখে বলল, হয়েছে তোদের, এবার ছেলেটাকে ছাড় তো। একা পেয়ে তোরা দুইটা মিলে ওকে বিরক্ত করছিস, এটা কিন্তু ঠিক না। দুইজনেই বাসার ভিতরে চলে গেল। সাবরিন বেগম কাব্যকে বলল, বাবা, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আর এখন আবার ফল মিষ্টি আনতে হবে কেন? দাও, আমি নিয়ে যাই। কাব্য মেকি হেসে বলল, না আন্টি, আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। কাব্য রুম যেতেই দেখলো সুব্রতা, সাবা আর রাইসা তিনজন মিলে গল্প করছে। কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দার দোলনায় গিয়ে বসলো। ফোনটা হাতে নিয়ে ওর মাকে জানিয়ে দিল যে তারা পৌঁছে গেছে। কল কাটতে ফোনটা আবার বেজে উঠলো। কাব্য সতর্কতার সাথে কল রিসিভ করে বলল, জি স্যার, বলুন। অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে ফাহাদ হোসেন বলে উঠল, কাব্য চৌধুরী, আপনাকে এক্ষুনি আজকের মধ্যে চট্টগ্রাম আসতে হবে। আপনি এখন কোথায় আছেন? কাব্য কপালে ভাঁজ ফেলে বলল, কেন স্যার, কি হয়েছে? আর আমি তো কিছুদিনের ছুটি নিয়েছিলাম। আমি বর্তমানে মিরপুর। ফাহাদ হোসেন তাড়া দিয়ে বলল, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, গুরুত্বপূর্ণ কিছু কাজ পড়ে গেছে। আর আমাদের টিমের মিস হাসান মাহমুদকে আপনি একটু কল দিয়ে আসতে বলুন। কাব্য গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা স্যার, আমি ওকে জানিয়ে দিবনি, চিন্তা করবেন না, আমরা আসছি। কলটা কেটে কাব্যর বন্ধু হাসানকে কল দিল। দুইবার রিং হতেই কলটা রিসিভ হলো। হাসান ঘুম ছড়ানো কণ্ঠে বলল, কিরে হালা, বিয়ে করে কি ঘুরে আসিস নাকি যে আমাকে গভীর রাতে কল করে বিরক্ত করছিস? কাব্য বিরক্তি নিয়ে বলল, ধুর মিয়া, তোর ঘুম তোর পকেটে রাখ। এখন সন্ধ্যা 7টা বাজে, তাড়াতাড়ি রেডি হওয়া, চট্টগ্রাম যেতে হবে। স্যার ফোন দিয়েছিল। হাসান লাফ দিয়ে উঠে বসে বলল, ওই হালায় আরেক হালা নির্ঘাত কিছু নিয়ে বসে আছে। তোর আসলে কপালটাই খারাপ, কেবল বিয়েটা করলি। কোথায় ভাবির সঙ্গে সময় কাটাবি তা না, এখন চট্টগ্রাম চলো। কাব্য বিরক্তি নিয়ে বলল, ফালতু প্যাচাল না পেরে রেডি হ, আমি এইদিকে ম্যানেজ করে আসছি। বলেই কল কেটে দিল কাব্য। সামনে চোখ রাখতে সুব্রতাকে দেখে খানিকটা চমকে উঠল কাব্য। সুব্রতা কপাল কুঁচকে বলল, কি কথা বলছিলেন এত? কাব্য জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তেমন কিছু না, আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। সুব্রতা বলল, ও তাই বলেন, যাই হোক, মা আপনাকে ডাকছে। কাব্য আমতামতা করে বলল, সুব্রতা, আসলে আমার বন্ধুর বিয়ে আজ রাতেই চট্টগ্রাম যেতে বলেছে। সুব্রতা চোখ ছোট ছোট করে বলল, বন্ধুর বিয়ে নাকি আপনার ঈশিতার সঙ্গে যাবেন? হ্যাঁ। কাব্য থমকে উঠল। রাগান্বিত কণ্ঠে বলল, ওই নামটা নেওয়া লাগবে কেন তোমার? বললাম না বন্ধুর বিয়ে। এত সব কথা বলার সাহস কোথায় পাইলা? এখন তুমি বিশ্বাস করলে করো, না করলে আমার করার কিচ্ছু নাই। কাব্যের কথায় সুব্রতার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। কাব্য কপালে পড়ে থাকা চুলগুলো ঠেলে দিয়ে বলল, আচ্ছা বাবা, হয়েছে, কান্না করতে হবে না। সরি, ওর নাম শুনে রাগ উঠে গিয়েছিল আমার। আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসব।
তুমি না হয় এই কয়েকদিন এখানেই থাকো। সুব্রতা ফুফিয়ে ফুফিয়ে বলল। আমি তো শুধু একটু মজা করতে চেয়েছিলাম। কাব্য সুব্রতার হাত ধরে বলল। সরি বললাম তো। কাব্য পকেট থেকে একটা কিটক্যাট বের করে দিয়ে বলল, এ নাও চকলেট। আর কান্না থামাও তো, কি এক বিপদে পড়ছি, কিছু বললেই চোখ দিয়ে পানি পড়ে। যাই হোক, তুমি একটু তোমার আব্বু আম্মুকে ম্যানেজ করে নাও, আমি রাতের খাবার খেয়েই বেরিয়ে পড়বো। সুব্রতা মুখ মুছে বলল, আচ্ছা, আমি আম্মুকে বলে দিবনি, আপনি ফ্রেশ হয়ে নিন, বাবা অফিস থেকে এখনই চলে আসবে। কাব্য মুচকে হাসলো। কাব্য চলে গেল ফ্রেশ হতে। সুব্রতা চকলেট খুলতে রাইসা সাবা এসে হাজির হলো। দুজন কোমরে হাত দিয়ে বলল, একা একাই খাবে? সুব্রতা ভাব নিয়ে বলল, আমার বর আমাকে দিয়েছে, তোদের কেন দিব? পিছন থেকে কাব্য বলে উঠল, তোমাদের জন্যও আছে, টেবিলের উপর দুটো বক্স আছে, তোমাদের দুইজনের জন্যই এনেছি ওগুলো, তখন মজা করেছিলাম। রাইসা সাবা খুশি হয়ে গেল। রাইসা বলল, ধন্যবাদ দুলা ভাই। এই মাইয়া রে আগেই কইছিলাম আপনি অত খারাপ না। মায়া আমার কথা বিশ্বাসই করে না, কয় আপনি খারাপ, বদমেজাজি, হ্যান ত্যান। সুব্রতা রাইসার মুখ চেপে ধরে বলল, ওর কথা বিশ্বাস করবে না, ও আসলে পাবনা ফেরত পাগল। কাব্য ভ্রু উঁচিয়ে বলল, তাই নাকি? নাকি ওর কথাই সত্যি? বলো তো সুব্রতা। সুব্রতা দাঁত বের করে বোকামের হাসি দিয়ে বলল, আসলে তেমন কিছু না, ও মিথ্যা বলছে। কাব্য সুব্রতা বলতে রাইসার হাত ধরে ভ্রু দৌড় দিল সুব্রতা। কাব্য জোরেই হেসে দিল। নিজের কাণ্ডে নিজে অবাক হলো কাব্য। ইদানিং মনে হচ্ছে একটু বেশি হাসছে সে। কি হলো তার? সে কি শুভ্রতার প্রেমে পড়ে যাচ্ছে? কাব্য নিজের মাথায় নিজে কাটরা মেয়ে বলল, কাব্য, কন্ট্রোল কর নিজের আবেগকে, একটা ধোকাকে শখ মিটেনি তোর। সাফরিন বেগমের ডাক শুনে ভাবনায় ছেদ ঘটে কাব্যের। কাব্য নিজেকে স্বাভাবিক করে রুমের বাহিরে যায়। কালো সুটবুট পরিহিত এক যুবক বসে আছে একটা চেয়ারে। সামনেই একটা চেয়ারে অপরাধের মতো বসে আরেক যুবক। সামনে থাকা যুবক কাঁপছে থরথর করে। কালো সুটবুট পরা যুবকটি রাগান্বিত কণ্ঠে বলল, তোকে বলেছিলাম সতর্কতার সঙ্গে কাজ করতে। এখন তোর জন্য যদি আমার প্ল্যানের কিছু উল্টাপাল্টা হয় না, তুই শেষ। কথাগুলো বলেই সামনে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারল সেই যুবকের দিকে। যুবকের মাথা ফেটে গলগল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। দুজন বডিগার্ড এসে নিয়ে গেল যুবকটিকে। লোকটা রাগে ফুসফুস করতে বলল, এই এক কাব্য আমার জীবনটাকে শেষ করে দিল। কোনো কাজ করে শান্তি নেই, সারাটা জীবন আমার প্ল্যান নষ্ট করে আসছে এই কাব্য। এবার আমি আর তোকে ছাড়ছি না, এবার আমি বুঝিয়ে দেব আমি কে। বলেই পাগলের মতো হাসতে লাগলো লোকটা। রাত 11টার সময় কাব্য দাঁড়িয়ে আছে বাস স্টপেজে। বারবার হাতের খুঁয়ে দেখছে সে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে রেখেছে। সে সবসময় সময় মাফিক কাজ করতে পছন্দ করে, কিন্তু এই হাসান ছেলেটার জন্য কখনই তা হয় না। হাসান হাঁপাতে হাঁপাতে কাব্যের সামনে এসে বলল, আজকেও দেরি হয়ে গেল আসতে। কাব্য হাসানকে থামিয়ে দিয়ে বলল, কিছু বলতে হবে না, গিয়ে কিছু খাবার কিনে নে, বাস এক্ষুনি আসবে। বলতে বলতেই বাস এসে গেল। কাব্য উঠে পড়লো বাসে। হাসান ফুসফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে কিছু চিপস আর পানি নিয়ে বাসে উঠল। বাস চলছে নিজের আপন গতিতে। কাব্য চিপস খাচ্ছে। হাসান চোখ ছোট ছোট করে কাব্যকে বলল, আজ কি বলে বের হয়েছিস? কাব্য চিপস খাওয়া মনোযোগ দিয়ে বলল, কি আর বলবো, বললাম মাহমুদের বিয়ে, তাই যাচ্ছি। হাসান ভ্রুকুচকে বলল, কে মাহমুদ? কাব্য জানালা খুলে নিল। মৃদু বাতাস বইছে। কাব্য বাহিরের দিকে তাকিয়ে বলল, আমার বন্ধু, তোর পুরো নাম কি ভেবে দেখ, তাহলেই সবটা বুঝে যাবি। হাসান কিছু সময় ভেবে বলল, হালা আর কাউকে পেল না, আমার মতো সিঙ্গেল মানুষকে এখন তুই বিবাহিত বানিয়ে দিবি? কাব্য হাসানের কথায় মুখ টিপে হাসলো। কাব্যের ফোন বেজে উঠতেই ও কলটা রিসিভ করলো। সুব্রতা রেনরিনে কণ্ঠে বলল, গাড়িতে উঠেছেন? কাব্য সিটে হেলান দিয়ে শুয়ে ছোট্ট করে বলল, হুম। সুব্রতা আবারও নিম্ন সুরে বলে উঠল, আপনি এখন ঘুমাবেন। কাব্য কপাল কুঁচকে বলল, আস্তে আস্তে কথা বলছো কেন, কি হয়েছে? সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তেমন কিছু না, সাবা আমার পাশে ঘুমিয়েছে তো, জোরে কথা বলে ওর আবার ঘুম নষ্ট হবে। কাব্য আবারও ছোট্ট করে বলল। ও। সুব্রতা শোয়া থেকে উঠে বসে বলল, আপনি কি বিরক্ত হচ্ছেন আমার এখন কথা বলায়? কাব্য ভ্রু কুঁচকে বলল, কেন এমনটা মনে হলো তোমার? সুব্রতা উঠে বারান্দায় দোলনায় গিয়ে বসে বলল, না মানে আপনি শুধু হু হা করছেন তো, তাই জিজ্ঞেস করলাম। বিরক্ত লাগলে বলতে পারেন, আমি কিছু মনে করব না। কাব্য হাসানের দিকে তাকালো। হাসান ঘুমিয়ে গেছে। কাব্য মনে মনে ভাবলো, এই ছেলেটা এত ঘুমাতে পারে কিভাবে? কাব্যের ভাবনায় ছেদ ঘটল সুব্রতার কণ্ঠে। সুব্রতা বলল, কি হলো, কিছু বলছেন নাকি? আমি কি কল রেখে দিব? কাব্য চোখ বুজে বলল, না, আমি কি রাখতে বলেছি তোমায়? আমার বন্ধু হাসান এতক্ষণ জেগেছিল, তাই হু হা করছিলাম। যাই হোক, তোমার কি হয়েছে আবার? ঘুম ধরছে না নাকি? সুব্রতা পা দোলাতে দোলাতে বলল, না তেমন কিছু না, আছে ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। বলেই খট করে কল কেটে দিল সুব্রতা। কাব্য কিছুক্ষণ ফোনের দিকে রইল। সে হেসে ফেলল সুব্রতার কাজে। কেটে গেছে 5 দিন।
সুব্রতা ঘুম থেকে উঠে বসার রুমে আসতেই দেখতে পায় দুজন মহিলা বসে আছে। সুব্রতা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে ওর মাকে বলল, মা, এই সকাল সকাল এই পাশে পাশে আন্টিরা কি করছে? সাবরিন বেগম চারটে সুব্রতার হাতে দিয়ে বলল, তোর সঙ্গে দেখা করতে আসছে, যা গিয়ে কথাবার্তা বল। সুব্রতা নাক মুখ কুঁচকে বলল, হয়ে গেল তাহলে। বলে কটকট পায়ে চা নিয়ে মহিলারা দাঁত বের করে হাসে। এক মহিলা বলল, তুমি নাকি প্লাস পেয়েছো, তা ভালো, কিন্তু বলো তো তোমার বিয়ে ভেঙে গেল কিভাবে? সাবরিন বেগম কিছু বলতে নিবে তার আগে আরেক মহিলা বলল, তোমার সঙ্গে কি সম্পর্ক ছিল নাকি ওই ছেলেটার যে তোমাকে বিয়ে করেছে? তা শুনলাম ছেলে মনে হয় বাবার টাকায় খায়। অন্য মহিলা বলল, তোমাকে কি আবার ছেড়ে চলে গেল নাকি? বাপের বাড়ি আছো দেখছি। পিছনে থেকে গম্ভীর কণ্ঠে কাব্য বলল, এই ছেলে নিজে ভালো বুঝতে না পেরে সুব্রতাকে ছেড়েছে। এটা ওই ছেলের দোষ যে ওকে ছেড়ে গিয়েছে। আর বাকি রইল আমার আর ওর মধ্যে কোনো সম্পর্ক ছিল নাকি? হ্যাঁ ছিল, তা হলো ভাই বোনের। কারণ আমি ওকে নিজের ছোট বোন মনে করে পড়াইছি আন্টির অনুরোধে। আর আমার আম্মু নিজের মেয়ের মতো করে ওকে বাড়ি নিয়ে গেছে। আর আমি বাবার টাকায় খাওয়া বেকার না, আমি একটা কলেজের শিক্ষক। আমি আমার বউকে রেজাল্টের পর কিছুটা সময় নিজের বাবা মার কাছে আনন্দ করার জন্য পাঠিয়েছি। আর আপনাদের কিভাবে মনে হলো যে এমন মায়াবী বউকে আমি ছেড়ে দিব? কাব্য আরো সামনে এসে এক মহিলার সামনে এসে বলল, আগে নিজের মেয়েকে দেখুন রাস্তার বখাটে ছেলের সঙ্গে মিশছে, তারপর না হয় আমার বউয়ের পিছনে লাগতে আসবেন। বলে শীষ বাজাতে বাজাতে সুব্রতা রুমে চলে গেল। মহিলা দুটো মুখ নিচু করে তাড়াতাড়ি করে চলে গেল। সাবা খুশিতে গদগদ হয়ে বলল, আপুই দুলা ভাই তো একেবারে ফাঁকিয়ে দিয়েছে। সুব্রতা দৌড়ে রুমে গেল। কাব্য ব্যাগটা সোফায় রাখতে পিছন থেকে সুব্রতা কাব্যকে আঁকড়ে ধরল। কাব্য হতভম্ব হয়ে গেল। সুব্রতা হু হু করে কেঁদে উঠল। কাব্য চুপ করে রইল কিছুক্ষণ। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়িয়ে সুব্রতার কান্না ভেজা মুখটাকে নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করে বলল, কান্না করছো কেন বলো তো? বুঝতে পারো না? তুমি যতটা নরম হবে সমাজের মানুষ তোমার মাথায় উঠে নাচবে। এসব মানুষের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু অন্যজনের পিছনে লেগে থাকে। এসব মানুষের কথা কানে নিলে হবে? তোমাকে নিজের জীবন উন্নতি আনতে হলে এসব কথা ঝেড়ে ফেলতে হবে। সুব্রতা ফুফাতে ফুফাতে বলল, আমার জন্যই কি বিয়েটা ভেঙে গেল? আমি কি দোষী? কাব্য সুব্রতার চোখ মুছিয়ে দিয়ে বলল, ধুর পাগলি, তুমি পবিত্র মায়াবী কন্যা, বৃষ্টির পানির মতো স্বচ্ছ। তুমি যে তোমাকে হারিয়েছে তার আসলে কপাল খারাপ, বুঝলে পাগলি? সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনিও কি ছেড়ে যাবেন আমায়? কাব্য সুব্রতাকে নিজের বুকের মাঝে আঁকড়ে ধরে বলল, আমি তোমায় প্রমিস করলাম, মৃত্যু ছাড়া আমি কখনোই ছেড়ে যাব না। আর তুমি তো জানোই কাব্য চৌধুরী সবসময় নিজের কথা রাখে। সুব্রতা শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য কিছুক্ষণ পর বলল, এখন তো ছাড়ো আমায়, আমি ফ্রেশ হয়ে আসি, খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। আবার বাসায় যেতে হবে তো, ওখানে থেকে গ্রামের বাসায় যেতে হবে, দাদু অসুস্থ, যেতে হবে। সুব্রতা চলে গেল দৌড়ে। কাব্য বুঝতে পারলো সুব্রতা লজ্জা পেয়েছে। কাব্য বাঁকা হাসলো। সুব্রতাকে লজ্জা পাওয়া অবস্থায় দেখে সাবাক ভ্রু কুঁচকে বলল, কিরে আপু, তুই আবার লজ্জায় লাল নীল হয়ে যাস? আগে তো জানতাম না আপু। বলে মিটিমিটি হাসতে দেখে সুব্রতা খেপে গিয়ে বলল, শর্ট এখান থেকে পড়াশোনা কর গিয়ে, তোর না অ্যাসাইনমেন্ট আছে অনেকগুলো, কর গিয়ে যা। মুহূর্তে মুখ চুপসে গেল সাবার। নাকমুচ কুচকে বলল, এখন কি মনে করিয়ে দেওয়া খুব প্রয়োজন ছিল? দূর, আমার আর ভালোই লাগে না। বলে গটগট পায়ে চলে গেল সাবা। সুব্রতা সাবার যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। সুব্রতা আর ওর মা নানা রকম খাবার দিয়ে টেবিল সাজিয়ে ফেলল। সাবরিন বেগম প্লেটে ভাত বাড়তে বাড়তে বলল, যা গিয়ে কাব্যকে ডেকে আন। সুব্রতা চলে গেল রুমে। রুমে বারান্দায় খোঁজে কাব্যকে না দেখে পরে বুঝতে পারলো এখন এসে ওয়াশরুমে আছে। সুব্রতা খাটে বসে পা দুলাতে লাগলো। কিছুক্ষণ বাদে চুল মুছতে মুছতে কাব্য বের হলো। সুব্রতা কাব্যের দিকে তাকাতে ওর চোখ আটকে গেল। কাব্যের চশমা ছাড়া মুখটা অন্যরকম লাগছে সুব্রতার কাছে। ফর্সা মুখে বিন্দু পানি ফোটা কাব্যের সৌন্দর্য যেন আর বাড়িয়ে তুলেছে। ভেজা চোখগুলো লেপটে আছে সারা কপালে। হাস্যজ্জ্বল চোখগুলো যেন বারবার আকর্ষণ করছে সুব্রতাকে। গালে থাকা কালো কুচকুচে চাপদাড়িতে আরো পরিপূর্ণ লাগছে কাব্যকে। সুব্রতা ভাবতে লাগলো, সব গল্প কবিতায় তো শুধু মেয়েদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া থাকে, কিন্তু ওরা কি ছেলেদের সৌন্দর্য দেখে না? নির্ঘাত ওদের চোখ নেই, না হয় ওরা বলদ। সুব্রতা হাঁ করে এগুলোই ভাবছিল। কাব্যকে ডাকতেই ও ঘোরের মধ্যে বলে উঠল, আচ্ছা, ছেলেদের সৌন্দর্য কেন কবিরা বর্ণনা দেয় না? কাব্য মুচকে হাসলো। কাব্য ধীর পায়ে এগিয়ে গেল সুব্রতার দিকে। সুব্রতা হাঁ করে তাকিয়ে আছে। নিজের কোমরে ঠান্ডা হাত অনুভব হতেই কেঁপে উঠল সুব্রতা। মুহূর্তে ভাবনার তার ছেড়ে গিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল সে। সুব্রতার মুখের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো আলতো হাতে কানের পিছনে গুজে দিয়ে নিশালা কণ্ঠে কাব্য বলে উঠল, কারণ মায়াবতী শুধু মেয়েদেরই বলা হয়,
পুরুষের ক্ষেত্রে তেমন কিছু নেই। মায়া এক অদ্ভুত জিনিস, জানো তো? কাব্যের এমন কাছে আসায় হৃদস্পন্দন বেড়ে গেছে শুভ্রতার। শুভ্রতা কাব্যের হাত থেকে ছোটার জন্য অস্থির হয়ে গেল। শুভ্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ছাড়ুন মিয়া, আমার হৃৎপিণ্ড বের হয়ে আসবে। কাব্য শুভ্রতাকে না ছেড়ে গালে একটা চুমু দিতেই শুভ্রতা হাঁ হয়ে গেল। কাব্য ছেড়ে দিতেই শুভ্রতা বলল, মিয়া খাইতে আসুন। বলেই দৌড়ে চলে গেল শুভ্রতা। কাব্য শয়তানি হাসি দিয়ে রুম থেকে বাইরে এলো। কাব্য খাবার খাচ্ছিল, এমন সময় টিভিতে একটা নিউজ দেখে শুভ্রতা অবাক হয়ে গেল। খবরে দেখাচ্ছে শিশির নারী পাচারের সঙ্গে জড়িত। সে আগের রাতে 100 নারী পাচারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তখন অপরিচিত কেউ তাদের আটকায়, তাদের গুলিবিদ্ধ করে মেরে ফেলে। এমনকি রাতের মধ্যে মেয়েগুলোকে তারা বাসায় বাসায় পৌঁছে দেয়। পুলিশে অপরিচিত লোকদের সন্ধান করছে। দেশের মানুষ কৃতজ্ঞতা জানাচ্ছে ওদের। জানা গেছে দলটির আসল নেতাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শিশির ওই লোকের ডান হাত ছিল। শিশিরকে গুলি করা হয়েছে একাধিকবার। খবরটা শুনে থমকে গেল শুভ্রতা। সাবরিন বেগম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে তার মেয়ের সঙ্গে এমন একটা ছেলে বিয়ে হয়নি বলে। কাব্য নিজের মতো খেয়েই যাচ্ছে। কাব্য ফিসফিসিয়ে বলল, বাপকেও ছাড়ে না। কাব্য শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, আমাকে আর একটু গরুর মাংস দাও তো। শুভ্রতা চোখ ছোট ছোট করে কাব্যের দিকে তাকালো। মাংস তুলে দিতে দিতে বলল, এই খবর কি শুনেছি নাকি? কাব্য ভাবলেশহীনভাবে খেতে খেতে বলল, না, শুনিনি আগে, কেবলই শুনলাম। শুভ্রতা ছোট করে বলল, ও। বিকেলে কাব্যদের বাসায় চলে এলো শুভ্রতা আর কাব্য। সকালেই কাব্যের বাবা মা চলে গেছে কাব্যের দাদু বাসায়। কাব্যরা পরের দিন সকালে যাবে। শুভ্রতা রাতের খাবার গরম করছে। কাব্য পাশে পা ঝুলিয়ে বসে আছে আর বকবক করছে। খাবার গরম করতে করতে শুভ্রতা ঘেমে শেষ। চোখের সামনে ছোট চোরগুলো খুব বিরক্ত করছে শুভ্রতাকে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে আছে। হুট করে কাব্য শুভ্রতাকে বলল, এদিকে একটু তাকাও তো। শুভ্রতা তাকাতেই ফট করে একটা ছবি তুলে ফেলল সে শুভ্রতা। শুভ্রতা চোখ বড় বড় করে কোমরে হাত রেখে বলল, এটা কি করলেন আপনি? পিক তুললেন কেন এখন? দেখছেন না আমাকে কামের বেডির মতো লাগছে গরমে ঘেমে? কাব্য দাঁত বের করে বলল, তো কি হয়েছে, এখন আমি পিক সবাইকে দেখাবো। শুভ্রতা রাগান্বিত কণ্ঠে বলল, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলে মুখ ফুলিয়ে রাখলো সে। কাব্য বাঁকা হাসি দিয়ে উঠে এসে শুভ্রতাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি যদি আমার চোখে নিজেকে সেদিন দেখতে, তাহলে বুঝতে পারতে তুমি আসলে কত সুন্দর, সে তুমি যে রূপেই থাকো। শুভ্রতা ভ্রুকুচকে বলল, পাম মারছেন? কাব্য শুভ্রতাকে নিজের দিকে ফিরিয়ে বলল, পাম মারবো কেন? আমার চোখের দিকে তাকাও, দেখো তো পাম মারছি নাকি সব বুঝে যাবে। শুভ্রতার রিনরিনে কণ্ঠে বলল, আপনি কেমন যেন বদলে গেছেন। কাব্য বাঁকা হাসি দিয়ে শুভ্রতাকে ছেড়ে দিয়ে চলে যেতে যেতে বলল, খাবার টেবিলে দাও, আমি আসছি। শুভ্রতা কিছু সময় কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে আবারও নিজের কাছে মনোযোগ দিল। খাবার খেতে খেতে কাব্য বলল, সুব্রতা, আজ একটু খাওয়া শেষে শাড়ি পরো তো। শুভ্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে কাব্যের দিকে তাকাতেই কাব্য বলল, রাতে একসঙ্গে চন্দ্রবিলাস করতে যাব। শুভ্রতা খুশি হয়ে বলল, সত্যি? কাব্য শুভ্রতার হাতে চিমটি কেটে বলল, এখন কি মনে হচ্ছে? শুভ্রতা আউ করে উঠল। রাগান্বিত কণ্ঠ বলল, এটা কি করলেন আপনি? কাব্য ভাবলেশহীন ভাবে বলল, তুমি তো বিশ্বাস করছিলে না। শুভ্রতা মুখ ভেঙচি কাটলো। খাওয়া শেষে দুজন মিলে রেডি হয়ে নিল। শুভ্রতা সাদা রঙের শাড়ি আর কাব্য সাদা রঙের পাঞ্জাবি পরেছে। ফুটপাতের নিঃশব্দ রাস্তায় দুই হাত পায়ে পা মিলিয়ে হাঁটছে। পাশেই বাগান বিলাসের ঝাড় দেখে থেমে গেল শুভ্রতা। কাব্য শুভ্রতার দিকে তাকিয়ে বুঝতে পারল। মুচকে এসে কাব্য এগিয়ে গেল, ফুল ছিঁড়ে শুভ্রতার হাতে দিল। পকেট থেকে ফোন বের করে একসঙ্গে কয়েকটা পিক তুলে নিল। শুভ্রতাকে আর পায় কে, সে তো সেই খুশি। কাব্য আইসক্রিম কিনে দিল শুভ্রতাকে। কিছুটা সামনে এগোতেই কাব্য আম গাছের দিকে তাকিয়ে বলল, হাত ধরে জোরে জোরে দৌড়াতে পারবে? শুভ্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো কাব্যের দিকে। কাব্য আম গাছের দিকে এগিয়ে যেতে যেতে ফিসফিসিয়ে বলল, আম নিয়ে দুজন মিলে দিব দৌড়। তাছাড়া আবার বাড়ির মালিক টাকলা, আবার রাতেও পাহারা দেয়। শুভ্রতা গোল গোল চোখ করে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যেই কাব্য লাফ দিয়ে আম নিয়ে শুভ্রতার হাত শক্ত করে দিল এক দৌড়। পিছন থেকে বাড়ির মালিক কেড়ে কেড়ে করছে। অনেকটা দূর পর্যন্ত আসার পর দুজনই হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। কাব্য শুভ্রতার দিকে তাকালো, শুভ্রতাও কাব্যের দিকে তাকালো। দুজনই হাসতে লাগলো। কাব্য এবার শুভ্রতাকে বলল, চলো এখন বাসায় যাই তাহলে, অনেক ছোটাছুটি হয়েছে। শুভ্রতা কাব্যের হাত ধরে বলল, ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। কাব্য চুলের পিছনে হাত রেখে মুচকে হাসলো। শুভ্রতা বলল, চলুন তাহলে যাই। কাব্য হাঁটতে হাঁটতে বলল, মনে হচ্ছে সময় থমকে যাক, আমি আর তুমি ঠিক এইভাবে পার করে দিই সারাটা জীবন, একসঙ্গে হাত ধরে পাশাপাশি। শুভ্রতা শুধু লজ্জা মেশানো হাসি দিল। শুভ্রতা আর কাব্য রওনা হয়েছে কাব্যের দাদু বাসার উদ্দেশ্যে। অনেকটা দূরের পথ হয়, মাঝপথে বাইক থামিয়ে কাব্য আর শুভ্রতা নাস্তা খেয়ে নিল। রেস্টুরেন্ট থেকে বের হতেই
একটি কালো গাড়ি ওদের সামনে এসে দাঁড়ালো। এমন করে সামনে কালো গাড়িটা দেখে কপাল কুঁচকে এলো কাব্যের। কালো গাড়িতে কিছু লোক। সুব্রতা লোকগুলোকে দেখে ভয় পেয়ে কাব্যের সাদা শার্ট খামচে ধরলো। গাড়ির মধ্যে থেকে কিছু লোক নেমে এলো, কালো কাপড় পরা। চোখ টিপ টিপ করে কাব্যর দিকে তাকাতেই প্রচন্ড মাথা ব্যথায় কাব্য আবার চোখ বুজে এলো। সে কষ্ট করে চোখ খুলে দেখলো কালো সুটবুট পরিহিত একটা লোক টেবিলের উপর পা রেখে বসে আছে। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করলো কাব্য। সুব্রতার কথা মনে পড়তেই চারপাশেই সুব্রতাকে খুঁজতে লাগলো সে। কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় দড়ি বাঁধা অবস্থায় সুব্রতাকে দেখতে পেল। কারো বিকট হাসির শব্দে সুব্রতার দিক থেকে চোখ সরিয়ে সামনে ব্যক্তির দিকে তাকালো। তার সামনেই বসে আছে তার চিরপরিচিত বেস্ট ফ্রেন্ড নামক একটি মানুষ, যার সঙ্গে সে স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে। লোকটি উঠে কাব্যর কাছে এসে এক হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, কি রে, অবাক হলি না যে? এই কাব্য, তুই কি থামবি না? কি শুরু করেছিস বলতো? আমাকে আমার মতো কাজ করতে দিচ্ছিস না কেন? পাশে থাকা একটা লোককে বলল, যা ওই বউরে জাগা। সুব্রতার মুখে পানি ছিটা দিতে সুব্রতার জ্ঞান ফিরে এলো। সুব্রতা কাব্যকে এমন অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল। লোকটা আরো জোরে ধরে বলল, আমানের সঙ্গে লাগতে আসছিস না? আজ আমার হাতেই তোরা মরবি। বলেই ধাক্কা মেরে দিল কাব্যকে। কাব্যের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। কাব্য মুখ নিচু করে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রক্তটা মুছে বাঁকা হেসে বলল, আমান, জানিস তো আমি তোকে নিজের ভাইয়ের জায়গা দিয়েছিলাম। তোর বাবা মা ছিল না, যতটা সম্ভব আমি আর হাসান তোকে সাহায্য করেছি সব সময়। তুই তো ভুল করে ফেললি। চট্টগ্রামে যখন তুই হাসানের হাতে ছুরি চালাস, তখন তোর চোখ দেখে আমি তোকে চিনে ফেলি। খুব কষ্ট লেগেছিল আমার। জানিস, হাসান তো বিশ্বাসই করছিল না আমার কথা। আর তুই কি ভাবছিস তোকে আমি ছেড়ে দিব? শেষমেশ নারী পাচার, ছি, আমার ভাবতেও গা ঘিন ঘিন করছে। আমান আবারও বিকট শব্দে হেসে বলল, টাকায় জীবনের সব। কিভাবে আসলো, কি করে আসলো তা দেখার বিষয় না। অনেক ক্ষতি করেছিস। একসময় আমি খুব কষ্ট করে জোগাড় করেছিলাম, আর তুই কি করলি? আমান রেগে সামনের চেয়ারটা লাথি দিয়ে ফেলে দিল। হেসে সে বলল, এখন তো এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। কি বলিস, তোকে মেরে ফেলি? সুব্রতা কান্না ভিজা কণ্ঠে বলল, না প্লিজ, ওনাকে মারবেন না, আমাদের ছেড়ে দিন দয়া করে। কাব্য চোখ গরম করে সুব্রতার দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, এই নীচ মন মানসিকতার মানুষের সামনে নত হবে কেন তুমি? এদের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে হয়। আমান বাঁকা হেসে সুব্রতার কাছে এগিয়ে এসে ওর মাথায় বন্দুক তাক করে বলল, কত ভালো। শিশিরের তখনই মিশনে যেতে হলো, আর আগেই 100 মেয়ে হয়ে গেল। সমস্যা নেই, তোমাকে তো মরতেই হবে। কাব্যর বউ বলে কথা। কাব্য রক্তলা চোখে তাকিয়ে আছে আমানের দিকে। আমান কাব্যের দিকে তাকিয়ে বলল, জানিস তো, তোকে বধ করার আগেও অনেক চেষ্টা করেছি। প্রতিবার তোর মা বাঁচিয়ে দিয়েছে। তারপর তোর ভাগ্য, নিজের বউকে তোর কাছে টোপ ফেললাম, কিন্তু তুই হালা সেখান থেকে বেঁচে গেলি। কাব্য হাসলো আর বলল, ঈশিতা যে তোর বউ আমি জানি না মনে করেছিস? তুই এখনো বুদ্ধিতে আমার কাছে কাঁচা। বল তো ঈশিতা কোথায়? কাব্যের কথা কপাল কুঁচকে এলো আমানের। কাব্য আবারও বাঁকা হাসি দিয়ে বলল, হাসান, সবকিছু ডান। মুহূর্তেই পুলিশ ফোর্স নিয়ে হাজির হলো হাসান। হাসানের ফোনে জেলে বসে থাকা ঈশিতার ভিডিও দেখে কিছুটা থমকালো আমান। আমান তাড়াতাড়ি করে সুব্রতার মাথায় বন্দুক তাক করে বলল, আমাকে যেতে দে কাব্য, তাছাড়া কিন্তু তোর বউকে শেষ করে দেব। কাব্যের হাতের দড়ি অনেকক্ষণ আগেই ছুটিয়ে ফেলেছে। আমান কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা পুলিশের বন্দুক নিয়ে কাব্য গুলি করে দিল আমানকে। আমান যেন হতভম্ব হয়ে গেছে। সুব্রতার পাশে গিয়ে দড়ি খুলে দিল কাব্য। সুব্রতা ভয়ে থর থর করে কাঁপছে। আমান মাটিতে পড়ে আছে। হাসান এগিয়ে এলো। কাব্য সুব্রতাকে নিজের বুকে আঁকড়ে ধরল শক্ত করে। হাসান আর কাব্য তাকিয়ে রইল আমানের দিকে। দুইজনেই চোখই টলমল করছে। ফাহাদ হোসেন আসতেই দুইজন নিজেদেরকে স্বাভাবিক করে নিল। ফাহাদ হোসেন মুচকি এসে বলল, ওয়েল ডান কাব্য, তোমার জন্যই আজ এত বড় আসামি শাস্তি পেল। কাব্য মুচকে এসে বলল, না স্যার, শুধু আমার জন্য না, হাসানও আমাকে সাহায্য করেছে। দুজনেই হাসলো। সুব্রতা অবাক হয়ে বলল, আপনি কি তাহলে পুলিশ? সুব্রতার এমন কথায় সবাই হেসে দিল। ফাহাদ হোসেন বলল, এতদিন তোমার বর সহকারী পুলিশ ছিল, এখন ওর পথ উন্নতি হবে। সুব্রতা অবাক হয়ে বলল, তাহলে কলেজের চাকরি? কাব্য বলল, ওটা লোক দেখানো ছিল। আমি আমানের কেসের জন্য নাটক ছিল। সুব্রতা শুধু ফেলফেল করে তাকিয়ে রইল। দেখতে দেখতে কেটে গেছে 1 বছর। আজ কাব্য আর সুব্রতার বিয়ের 1 বছর পূর্ণ হলো। সুব্রতা লাল শাড়ি আর কাব্য সাদা পাঞ্জাবি পরে বসে আছে বারান্দায়। কাব্য
বেলি ফুলের গাছ থেকে বেলি ফুল ছিঁড়ে গুজে দিল সুব্রতার কানে। কাব্য নেশালো কণ্ঠে বলল, দেখছো তো কুঞ্জলতা গাছ কেমন বেয়ে উঠেছে বারান্দার গ্রিল দিয়ে। এই গাছটি বেড়ে উঠতে একটা সাপোর্টের প্রয়োজন, তেমনি আমার জীবনে চলার পথে তোমার সাথ আমার গভীরভাবে প্রয়োজন। তুমি আমার ভালোবাসা না, তুমি আমার মায়া, যাকে ছাড়া হয়তো বেঁচে থাকা যায় কিন্তু আত্মাকে বাঁচিয়ে রাখা যায় না। তাই তো আমি আমার কুঞ্জলতার মায়ায় পড়েছি বারবার। সুব্রতা কাব্যের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি আপনাকে। কাব্য মুচকি এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোমার অসীম মায়ায় আবদ্ধ, ভালোবাসি আমার কুঞ্জলতাকে।